কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচিতে। সন্ধ্যায় ফিরবেন ঢাকায়। শরীয়তপুরে পদ্মার তোড়ে ভাঙছে জাজিরার বিভিন্ন এলাকা। বিলীন হওয়ার শঙ্কায় বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। আবার এপার আইছি, আবার এপারটা ভাঙতে আছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে ছাত্র আছে। সরকার কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আপনার কাছে একাশো ঘর চলে যাব। রাঙ্গামাটির মানিকছড়িতে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত, চালক সহ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে অংশ নিতে আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। সফরে তিনি জেলা সদর সহ 3টি উপজেলা সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান করার কথা রয়েছে। শপথ নেওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর নিয়ে বিস্তারিত আরও তথ্য জানব। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। প্রধানমন্ত্রী তারেক রহমান কয়টা নাগাদ কিশোরগঞ্জে পৌঁছাবেন এবং ওনার যে সারাদিনের কর্মসূচি আছে সে সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে। ঠিক 11:30টা নাগাদ আসলে এই স্পটে এসে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের, যেটি তার কিশোরগঞ্জ জেলার সফরটির আজকে দিনভরের কর্মসূচির প্রথম কর্মসূচিটি। মূলত এই পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে তিনি মাছের পোনা অবমুক্ত করবেন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে। যে মৎস্যপক্ষের এবারে স্লোগান রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এবং তার আগমনকে ঘিরে বলা চলে ব্রহ্মপুত্র নদের দুপারেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ উৎসুক মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য দিনের শুরু থেকে আসলে এই অপেক্ষাটা বজায় রেখেছেন। এবং একপাশে অর্থাৎ এই নদের এক পারে পাকুন্দিয়া কিশোরগঞ্জ, অন্যদিকে পাগলা ময়মনসিংহ, দুপাশেই বলা চলে সাধারণ মানুষের উপস্থিতি। এবং এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র পাট প্রতিমন্ত্রী শরফুল আলম, স্থানীয় সংসদ সদস্য বাটি তিনি এই কিশোরগঞ্জের অন্যান্য নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। এবং সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে। এবং প্রধানমন্ত্রী এখান থেকেই চলে যাবেন কটিয়াদি কার্প হ্যাচারি যে প্রকল্পটির কমপ্লেক্সটি রয়েছে সেই কমপ্লেক্সটি পরিদর্শন করবেন বেলা 12:30 নাগাদ নির্ধারিত সময়। এরপর দুপুর 1টায় জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন, যেটি অনুষ্ঠিত হবে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে। বরাবরই মৎস্যপক্ষের এই মূল আয়োজনগুলো অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়, কিন্তু এবারই বলা নতুন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারা দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে এই মৎস্যপক্ষ উদযাপনের আয়োজন করেছে, যেটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের উৎসাহ আর আগ্রহ স্পষ্ট হয়েছে। এরপরেই তিনি যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকেল 4টা নাগাদ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম ওলামা মাশায়েখদের জন্য যেই ভাতা প্রদান, ধর্মীয় উপাসনালয়গুলির প্রধানদের জন্য সেই ভাতা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিরও একটি বড় অংশ এবং পাইলট প্রকল্প হিসেবে যেটি বাস্তবায়ন শুরু হয়েছে একেবারে সরকার গঠনের পরপরই নতুন এই সরকার। আজকে এই মৎস্যপক্ষ ঘিরেই মূল আয়োজন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে এসেছিলেন এবং এবার নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো সফর করছেন এই কিশোরগঞ্জ জেলায়। জ্যোতি। রবিন, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই আজ। এ বিষয়ে তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর,
11 দলীয় জোট বা বিএনপির পক্ষ থেকে কেউ কি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এসেছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন সেখানকার। সার্বিক পরিস্থিতি বলতে যেটি আপনি জিজ্ঞেস করলেন যে 11 দলীয় ঐক্য বা বিএনপি থেকে কেউ এসেছে কিনা, 11 দলীয় ঐক্যের যারা প্রতিনিধি তারা এসেছেন এরই মধ্যে তারা চলে এসেছেন এবং তারা আসার পর প্রায় মিনিট 7 অতিক্রমও করেছে এবং এই মুহূর্তে তারা সভাকক্ষ, এখানে যে নির্বাচন কমিশনের 3য় তলায় যে সভাকক্ষ আছে সেই সভাকক্ষে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে পুরো কমিশন এবং এখানকার এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচনের যিনি নির্বাচনী কর্মকর্তা, সেই নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন। অর্থাৎ তার সাথেই হচ্ছে এখানে আজকে যে মনোনয়নপত্র যাচাই বাছাই সে বিষয়গুলো চলবে। এর আগে যখন হচ্ছে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, সেদিন দিনের শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে আজকে যে মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে সারা দিন ব্যাপী এবং সেই দিনব্যাপী এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে আরেকজন কর্মকর্তা আসবেন, যিনি এই যে রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের কাগজপত্রগুলো ঠিক রয়েছে কিনা সে বিষয়ে সহায়তা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন আসবেন। সেই অনুযায়ী আমরা দেখেছি যে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী 10টার সময় থেকে শুরু হওয়ার কথা। আমরা দেখেছি যে তার আগেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের যিনি নির্বাচনী কর্মকর্তা তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তারপর আমরা দেখেছি যে 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে, তবে বিএনপির কোনো প্রতিনিধি কিন্তু আসেনি, তাদের 12টার সময় আসার কথা রয়েছে। জ্যোতি। তানভীর, আপনাকে ধন্যবাদ। পদ্মা নদীর তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে ভাঙনে ইটের রাস্তা ও 3টি বিদ্যুতের খুঁটিসহ প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের 0 পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আগ্রাসী পদ্মা যেন প্রতিদিনই কেড়ে নিচ্ছে নতুন নতুন জনপদ। কোথাও বসতভিটা, কোথাও ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও সড়ক, সবই ধীরে ধীরে মিশে যাচ্ছে নদীগর্ভে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় এখন এমনই চিত্র। জাজিরার কাথুরিয়া গ্রামের নাজমা বেগম নিজ ভিটার চুলায় শেষবারের মতো রান্না করছেন তিনি। নদী ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। ঘরবাড়ি বিলীন হওয়ার আগেই সরিয়ে নিচ্ছেন শেষ সম্বলটুকু। যেটু আসলে ভিটে বাড়ি শেষ মেশা কইছিলাম, তাই বাচ্চা যদি নিজের জায়গায় থাকতে পারি তো ওই কামাই রুজি করে রাত্রে ঘরে ঘুমাইতে পারলাম, ভাত গুন খাইতে পারলাম, ওয়ান হেও নাই। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 2টি দোকান সহ 100 মিটার এলাকা। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি সহ 3 কিলোমিটার এলাকার প্রায় 500 পরিবার। পদ্মার ভাঙন থেকে নিজেদের শেষ আশ্রয়টুকু বাঁচানোর চেষ্টায় এখন জাজিরার অসংখ্য পরিবার। সরিয়ে নেওয়া হয়েছে 25টি বসতঘর ও 7টি দোকান। পরের থেকে ভাঙ্গা চুরি আবার এপার আইছি, আবার এপারটা ভাঙতে আছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে সাথে পারতেছি। মাইকিং করে দিছি, তারা গদর সরাই নিছে, সকলে আইসা গদর সরাই নিছে। সরকার কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখেছি 100 ঘর চলে যাব। এই জন্য আমরা খুব এলাকাবাসী খুব আতঙ্ক আছে। নদীর তীর রক্ষা প্রকল্পের কাজের ধীরগতির অভিযোগ স্থানীয়দের। তবে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। একটা টাইম টেবিল থাকে, ওই টাইম টেবিলের মাধ্যমে যদি কাজ হয়ে যেত তাহলে আমাদের এই দুর্যোগে পড়তে হইতো না। এক লোকে পাস হয়েছে, এক লোকে কাম ধরছে, কিন্তু নামাটা হয়ে গেছে, উজানটা কাম হয় না। কারণটা টেকসই বেরিয়ে চাই, যা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেন একটা গৃহহীন লোক যেন গৃহহীন না হয়, একটা পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের 100% ডিজাইন কাজ শেষ হবে, তখন আর ভাঙন হবে না, যেহেতু আমাদের এখন আংশিক কাজ হয়েছে। আংশিক কাজের জন্যই জায়গায় জায়গায় ভাঙন দেখা যাচ্ছে। গত 1 বছরে নদী ভাঙনের শিকার হয়ে জাজিরায় হাজারো পরিবার বসতভিটা হারিয়েছে। নদী ভাঙন ঠেকাতে স্থায়ী তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করার দাবি পদ্মাপাড়ের মানুষের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত আরও কয়েকজন। সকাল 6টার দিকে মানিকছড়িতে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায় রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপটি। মানিকছড়ি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় গাড়িটি। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠালে মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া শোভা চাকমা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথেই মৃত্যু হয় তার। চালকসহ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন।
আর আমাদের এখানে 5:50 দিকে হচ্ছে 6 জন রোগীকে আনা হয় আর কি। এর মধ্যে হচ্ছে আপনার 3 জনকে মৃত অবস্থায় আনা হয়, আর হচ্ছে বাকি 3 জনকে হচ্ছে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে হচ্ছে আমরা চট্টগ্রাম রেফার করি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন গাড়িতে ওখানে মারা গেছে, আর একজন আমার বাবাকে এখানে আনতে ওই চিটিয়াঙে ব্যবহার করছে, ওখানে নেওয়ার সময় উনিও নাকি মারা গেছে। রাজধানীর পুরান ঢাকায় পূর্বশত্রুতার জেরে কারখানার সহকর্মী ধারালো কাচির আঘাতে মিতুল নামের 20 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে ইস্ট বেঙ্গল মার্কেটের 14 তলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত 8টার দিকে ইস্ট বেঙ্গল মার্কেটের 14 তলায় অবস্থিত তৈরি পোশাক কারখানায় পূর্বশত্রুতার জেরে বাগবিতণ্ডায় জড়ায় শ্রমিকরা। এক পর্যায়ে মিতুলের ওপর ধারালো কাঁচি নিয়ে হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিতুল পটুয়াখালীর বাসিন্দা রাসেল মিয়ার একমাত্র সন্তান। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাঁচিসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ এবং জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে। আমার একটা ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, আমি বুঝতেছি যে আমার কি হারাইছে। আমার সামনে দিয়ে আমার ছেলেটা চলে গেছে, আমি বুঝতেছি। আর আমার তো আর এই কুলে কেউ নাই, আর আমার নাই একটা ভাই, নাই বাপ মা, নাই একটা সন্তান। আমার এই কুলুকুল সব শেষ। এ বিষয়ে আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পারি যে তারা সবাই পোশাক শ্রমিক। তারা এখানে রাত দিন 24 ঘন্টায় থাকে, শিফট ওয়ারি তারা ডিউটি করে। তো তাদের ভিতরে পূর্বে হয়তো কোনো ঘটনা ঘটছে, যেটার প্রেক্ষিতে তারা এই ঘটনাটা আজকে ঘটাতে পারে বলে আমরা মনে করছি। খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার দুর্জনী মহল গ্রামে এই ঘটনা ঘটে, তবে এখনও কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন জয়েদ আলী। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক সেখানে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি তারা। গত মঙ্গলবার রাতে একই উপজেলার কিসমত খুলনা গ্রামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্মাণের 1 যুগ পরও নতুন ভবন ব্যবহার শুরু করতে পারেনি বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ। অব্যবহৃত পড়ে থাকায় ভবনের বিভিন্ন কক্ষ এখন আবর্জনার ভাগাড়। অন্যদিকে পৌর কর্মচারীরা সেবা দিচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবনে। জনগুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান কবে এই দশা থেকে মুক্তি পাবে, সেই প্রশ্ন জনমনে। দেখে মনে হবে যেন 100 বছরের পুরনো ভবন। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, দেয়াল ও পিলারের বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল। অথচ এটি বাগেরহাট পৌরসভা ভবনের কাগজে কলমে যাকে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা দেওয়া হয়েছে। 4 তলা ভবনটিকে পুরোপুরি ঝুঁকিপূর্ণই বলা যায়। তবুও এখানে বসেই নাগরিকদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন পৌর কর্মচারীরা। যদিও ঠিক পাশেই 3 তলা আরেকটি ভবন 1 যুগ ধরে অব্যবহৃত। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমাদের জড়ার জন্য বিল্ডিংয়ে কখন ছাদ ধসে পড়ে, এই কারণে আমরা জনসভা থেকেও যেমন জনসাধারণকে যেমন দিতে পারতেছি না, আমাদের জীবনের রিস্কও রয়ে গেছে। আমরা অনেক ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে অফিস করতেছি, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর বিপরীতে আমাদের নতুন ভবন করা হয়েছে, কিন্তু সেটা উদ্বোধন না হয় বা চালু না হয় আমরা অফিস করতে পারতেছি না। বাগেরহাট পৌরসভায় একটা কাজের জন্য আসছিলাম, তো যে অফিসে যাই দেখি প্রত্যেকটা রুমেরই ভাঙ্গা পরিস্থিতি এবং এখানে আসতেই ভয় করে। 2024 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ভবনের মূল কাঠামো তৈরি করে এম এ জলিল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বরাদ্দ না থাকায় তখন ভবনের দরজা জানালা দেওয়া যায়নি, করা হয়নি রং। এজন্য 12 বছর ধরে নতুন ভবনটি ব্যবহার করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন অকেজো পড়ে থাকায় ভবনটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা যে বিল্ডিংয়ে সেবা নেই, এই বিল্ডিংটা একটি জরাকীর্ণ বিল্ডিং। এখানে পিলারগুলো ফেটে গেছে, বিভিন্ন জায়গায় প্লাস্টারগুলো খসে পড়ছে, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, পুরাতন ভবনে দীর্ঘদিনের জরাজীর্ণ পুরাতন ভবন, এই ভবনে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছি। এখানে প্রতি মুহূর্তে কর্মকর্তা সবাই ইসের ভিতর থাকে, এটা নিরাপত্তাহীনতা হবে। এভাবে সাথে কর্ম পরিবেশটা নাই। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভবনটি ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। আমরা খুব দ্রুতই আমাদের নতুন ভবনটাতে আমরা কাজ করে আমরা যাতে ওখানে উঠতে পারি এবং পৌরসভার কর্মচারীদের ওখানে অফিসে তারা অ্যাকোমোডেট করতে পারি
এটা করার পরে আমরা নিশ্চয়ই পৌরসভার জনগণকে নাগরিক সেবা দিতে পারবো সুন্দর করে। বাগেরহাট পৌরসভায় স্থায়ী অস্থায়ী মিলে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। 1,26,000 নাগরিকের এই পৌরসভায় প্রতিদিন কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের সেবা নেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এই পথে চলাচল করতে গিয়ে কে কখন হারাবেন প্রাণ সেই শঙ্কা নিয়ে প্রতিদিন সড়কে চলাচল করেন যাত্রীরা। গত 7 মাসে এই 2 মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে অর্ধ শতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 33 জনের। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা, যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত 7 মাসে সড়কের এই অংশে ঘটেছে অর্ধ শতাধিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন 33 জন, কেউ আহত হয়ে করেছে পঙ্গুত্ব বরণ। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন সহ 3 হুইলারের মতো অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বেড়েই চলেছে দুর্ঘটনা। এছাড়া মহাসড়কে অপরিকল্পিত বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ বলছে স্থানীয়রা। অটো এইগুলো যদি এই হাই রোডে চলা কম হয় তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। ওভারটেক করতে যায়, ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। একটা অটোওয়ালা স্বাভাবিক রোডের পরে ওঠে পেটের জন্য, তাদের জন্য এটা রাস্তা 4 লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক। তবে দুর্ঘটনার বৃদ্ধির জন্য ছোট যান চালকদের দায়ী করছে বড় বাহনের চালকরা। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটিকে 4 লেনে উন্নীত করার দাবি তাদের। দুর্ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। আমাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স দিয়েই তো আমাদের গাড়িগুলো দেয়, কিন্তু এরা তো আর এগুলো বোঝে না রাস্তাঘাটে। হুট করে মনে করেন ডানে বাই গুলি দিয়ে মনে করেন গাড়ির ডানে বাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। আমাদের চলার মতন তো সেরকম কোনো রাস্তা নাই এবং সেরকম কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। বাধ্যতামূলক আমরা আর কি এই রোডে তখন আর কি আমরা চলতেছি। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা ঠেকাতে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেল থাকে, এই গাড়িগুলোও আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ত্রুটিপূর্ণ যানবাহন এটাও একটা কারণ। আর এগুলোর জন্য আমরা প্রতিনিয়ত এই মহাসড়কে ওভার স্পিডের জন্য এবং অন্যান্য যে অপরাধগুলো হয় তার জন্য আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি। দ্রুতগতির যানবাহনের লাগাম টানা ও চালকদের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়ক 4 লেনে উন্নীত করা গেলে সড়কে কমে আসবে মৃত্যুর মিছিল, এমনটাই মনে করেন সচেতন মহল। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ বলে ঘোষণা দিবেন ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য ছিল নিছকই মজা। শনিবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, শুক্রবার ট্রাম্প হরমুজ প্রণালী দখল ইস্যুতে যা বলেছেন এবং সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তা আসলে ঠাট্টা ছিল, কারণ উপদেষ্টাদের সাথে এ বিষয়ে কোনো আলোচনাই করেননি ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভাষণের সময় হাসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। একদিন আগেই নিউ ইয়র্কে এক ভাষণে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। খুব শিগগিরই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি যুক্তরাষ্ট্রের অংশ বলে ঘোষণা দেবেন তিনি। জিম্বাবুয়ের একটি লেকে যাত্রীবাহী ফেরি ডুবে প্রাণহারি দাঁড়িয়েছে 72 জনে। নিহতদের মধ্যে 18 জনই শিশু, এর মধ্যে 16 শিশুর বয়স 10 বা তার বেশি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ বিভাগ। জানায়, নতুন করে উদ্ধার করা হয়েছে আরও 26টি মরদেহ। গত মঙ্গলবার দেশটির কারিবা লেকে দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটি। প্রবল বাতাসের তোড়ে উল্টে যায় নৌযানটি। কর্তৃপক্ষ জানায়, ফেরিটিতে 153 জনের মতো যাত্রী ছিল, তবে এর ধারণ ক্ষমতা ছিল মাত্র 90। এ পর্যন্ত 77 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ কয়েকজন। কাতারের 3 ইরানি পাইলটকে গোপনে আটকের দাবি অস্বীকার করেছে দোহা। শনিবার এক বিবৃতিতে তেহরানের দাবিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেয় তারা। এ বিষয়ে ব্যাখ্যা দেয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, গত মার্চে সতর্ক করার পরও তাদের আকাশসীমা লঙ্ঘন করায় ভূপাতিত করা হয়েছিল একটি ইরানি SU-24। উদ্ধার করা হয়েছিল এক পাইলটের মরদেহ। কোনো জীবিত পাইলটকে আটক করা হয়নি বলেও জানান ইরানের সেনা কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাগেরজাদেহের দাবি, বিমান বিধ্বস্তের পর 3 পাইলটকে জীবিত আটক করে কাতার।
তাদের সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি পরিবারের কিংবা কূটনৈতিক প্রতিনিধিদের, এমন অভিযোগও করে তেহরান। ওয়ারশো যুদ্ধের 106তম বার্ষিকীতে সামরিক শক্তিমত্তার জানান দিল পোল্যান্ড। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসের মহড়ায় প্রদর্শিত হয় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আর সামরিক বিমান। রাজধানীতে কুচকাওয়াজে অংশ নেন প্রায় 2000 সেনা। এ সময় আকাশে উঠতে দেখা যায় 7টি সামরিক বিমান। এর মধ্যে ছিল F-16 ও F-35 ফাইটার জেট, সাজোয়াজান, লিওপার্ড, K2 অ্যাব্রামস ট্যাঙ্ক ছাড়াও প্রদর্শন করা হয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। একই দিন বাল্টিক সাগরের নৌমহড়া পোল্যান্ড অংশ নেয় প্রায় 20টি যুদ্ধজাহাজ। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পরই প্রতিরক্ষা ব্যয় বাড়ায় পোল্যান্ড। 2026 সালে জিডিপির 4.8% বরাদ্দ করা হয় প্রতিরক্ষা খাতে। ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে 43.7 বিলিয়ন ইউরো ঋণও নেয়, যা ব্যয় হবে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।